মেইন ইস্যুটা কিন্তু ধর্ষণ। মেইন ইস্যুটা হচ্ছে ধর্ষণ। ধর্ষণ নিয়ে কতগুলো মানুষ ধর্ষিত হচ্ছে, কতগুলো বাচ্চা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কি করছি? কয়েকদিন আগে আমি গতকাল বোধহয় না গত পরশুদিন একজন সিনিয়র সাংবাদিক বলছে যে বাংলাদেশে ধর্ষণের কেস প্রমাণ করা খুবই কঠিন, কারণ যে ধর্ষিতা বা ধর্ষিত যাকে ধর্ষণ করা হচ্ছে তার মুখের কথা আর যে ধর্ষণ করছে তার মুখের কথা। আমার সাথে সাথে খটকা লাগলো যে তার মানে কি এখানে কোনো রাসায়নিক পরীক্ষা হয় না? আমরা একটা জিনিস কি, এগুলোর কিন্তু একটা ভারসাম্য মেনটেন করতে হয়। এই ভারসাম্য কি ওনারা মেনটেন করছেন? ওই যে যেই বা আমরা যারা গিয়েছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং তারা পুলিশের সাথে যা করেছিল, এটা কি ভারসাম্যপূর্ণ হয়েছে? বলুক, যদি ভারসাম্যপূর্ণ, আমার কাছে মনে হয় হয়নি। এখন আবার যদি পিনাকি যদি বলে থাকে, পিনাকি ভট্টাচার্য যদি বলে থাকে সবাই যে আমরা ইয়েকে সিপিবি কে ঘেরাও করব, এটা কি ভারসাম্যপূর্ণ হয়েছে? আমার কাছে মনে হয়েছে এটা হয়নি। আমি যদি জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখি এবং আপনি বিডিআর হত্যা, আপনি নানান ধরনের এগুলো আমরা যদি বলি, তাহলে সেই অবস্থায় আসলে কি আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে সাংবিধানিক রাজনীতি করতে দিতে পারি? প্রথমে আমি বলতে চাই যে মঞ্জুর ভাই যে কথাটা বলেছেন যে বাংলাদেশ আমরা কিরকম চেয়েছিলাম, আমি উনার সাথে কিন্তু এই ব্যাপারে একমত। আমরা কিন্তু আসলে দুর্নীতি মুক্ত এবং একটা বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ পাবো ভেবেছিলাম। এই কথাগুলো তখন কেউই বলে নাই, এটা ঠিক, কিন্তু এগুলো আমাদের আকাঙ্ক্ষায় ছিল এবং এই আকাঙ্ক্ষা থেকে আমরা যারাই এটা করছিল, সুতরাং সেটা যে হয়নি, এটা আমাদেরকে চরম ব্যথা দেয়। এবং এখন এটা তো হয়ই নাই। আমাদের উপদেষ্টারা অনেক যে ল্যাঙ্গুয়েজ বলে, মানে মঞ্জুর ভাই অনেক সোজাসুজি বলেছেন, আমি অত সোজাসুজি বলছি না, কিন্তু ওনাদেরকে আমি ইয়েও করতে চাই না, ওনাদেরকে আমি ছোটও করতে চাচ্ছি না, বা ওনাদেরকে আমি মনও খারাপ করাতে চাচ্ছি না। কিন্তু ওনারা যদি অবজেক্টিভ হন, ওনাদের যদি অবজেক্টিভ স্ট্যান্ডার্ড থাকে, তাহলে ওনাদের স্বীকার করতেই হবে যে অনেকগুলো ভুল কাজ তারা করেছেন এবং তাদের মধ্যে থেকে আবার অনেকে কারেক্ট কাজও কিছু কিছু করেছেন। এটা আমি একদম করবো না, কারণ আমি বলবো যে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা যদি পণ্য সরবরাহের ব্যাপারে কোনো কাজ করে থাকেন, সেটা আমি জানতে চাই অবশ্যই, কিন্তু তাহলে বলবো যে পণ্য সরবরাহ এখন বাংলাদেশে অপেক্ষাকৃতভাবে অন্যান্য রোজার তুলনায় যেটা ভালো সেটা ভালো বলবো, সেটা ভালো বলবোই, সেটা ভালো করেছে। কিন্তু এর অনেক কিছু, আমি এই একটা জিনিসই ভালো বলতে পারলাম, অন্য কিছুই কিন্তু ভালো বলতে পারছি না। এখন অন্য কিছু মানে বিশেষ করে অভ্যন্তরীণ ব্যাপারে এখন আপনি কথায় আসি যে সেটা হলো যে এই এরপরে তো ভালো হলোই না, দুর্নীতি তো গেলই না, দুর্নীতি বেড়ে গেল। আপনি বলতেছেন গত 3 মাসে না কত 5,000 কোটি, মানে 3 মাসে 5,000 কোটিপতি নতুন হয়েছে, 5,000 কোটিপতি হয়েছে। আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এনসিপি যেভাবে আপনার ইন্টারকনে যেভাবে করলো ওই ইফতারটা, সেটা কিন্তু আমাকে খুব হতাশ করেছে। এটা একটা রাজনৈতিক দল হিসাবে তারা যেটা দেখাইলো যে সেটা হচ্ছে যে হ্যাঁ, কিন্তু যেটা দেখালো সেটা হচ্ছে কি যে তারা আসলে জনগণের থেকে অনেক দূরে সরে গেছে। আপনি যেভাবে বলছেন যে হেলিকপ্টারে করে যায়, তারা ইজিলি খুবই সহজেই তারা যশোরে ধরেন ইয়েতে কোথায় গেছে আপনার মাগুরা বললেন না, কোথায়? মাগুরাতে। হ্যাঁ, এর আগে তো আমরা উপদেষ্টাকে দেখলাম, উপদেষ্টা আসিফকে দেখলাম, কিন্তু এখন আমরা সাজিদ যেটা বলেছে যে সিট খালি ছিল, এই জন্য উনি গিয়েছেন। মানে যাই হোক, আমার কথা হচ্ছে যে এগুলো কি প্লেনে করে আপনার যশোরে যে যাওয়া যায় না মাগুরাতে? হ্যাঁ, যশোরে নেমেই তো এটা মাগুরা বোধহয় যাওয়া যেত। কিন্তু এগুলোতে হয় কি পারসেপশন, ভাবমূর্তি যেটা হয়, তারা বুঝে না বা তাদেরকে বোধহয় অন্যরা ভুল বুঝাচ্ছে, অথবা তারা নিজেদেরকে যেরকম ভাবে প্রেজেন্ট করছে। আমি আপনাকে একটু আগে বলেছিলাম না যে আমরা কি আসলে আল্লাহর জগতে থাকি নাকি আমরা আসলে পার্থিব জগতে থাকি, আমরা কি পুরোপুরি মেটেরিয়ালিস্ট? তো ওদেরকে দেখে মনে হচ্ছে পুরোপুরি আমরা মেটেরিয়ালিস্ট, আমরা পার্থিব জগৎ, আমাদেরকে দেখাইতে হবে যে আমরা বড় লোক,
আমার বড়লোকি হোক আর না হোক আমাকে বড়লোকি দেখাইতে হবে। কিন্তু তারা তো নেতা, মানে তারা তো নেতা হচ্ছে, যেহেতু দল করেছে তারা নেতা। নেতারা মানে কি আমরা সাধারণ জনগণের কাছে যাবে, সাধারণ চলাফেরা করবে, এটাই তো আমরা আশা করি একজন ভালো আমি তো সেটাই আশা করেছিলাম। নেতা বলতে আমাদের ইসলামে অথবা ধর্মে বা যে কোনো জায়গায়, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও আগে বামপন্থী নেতারা কিন্তু খুবই ইয়ে থাকতেন, এমনকি কংগ্রেসের নেতারা অত্যন্ত সাধারণভাবে চলতেন। আমাদের এখানে ভাসানী, মৌলানা ভাসানী কিরকম ভাবে চলতেন, অন্যান্য নেতারাও করেছেন এক সময়, কিন্তু এখন আর সেই দিন মনে হয় নাই। এবং তারা, আমি ভেবেছিলাম আমাদের নতুন আবার বাংলাদেশ আমরা ফেরত পাবো, কিন্তু এনসিপি যেটা করেছে এবং যেভাবে তাদের এই আড়ম্বর, এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। আমার মনে আছে যে ফরহাদ মজহার ভাই একবার বাংলা বনানীতে একটা শেরাটনে ইনসাফ কায়েম কমিটির একটা ইয়ে করেছিলেন। তো তখন ওনাকে জিজ্ঞাসা ছিল যে আপনি কোথেকে পয়সাটা পেয়েছেন। উনি আজও কিন্তু সেটার উত্তর দিতে পারেননি। সেটা নিয়েও আমরা টকশো করেছিলাম, অনেক বড় করে উনি ইফতার পার্টি করেছিলেন এবং উনি বলেছিলেন যে আমি এটা ভুল করেছি, কিন্তু এখন এই এনসিপি মনে করছে না যে তারা ভুল করেছে। এনিওয়ে, দ্যাট ইজ স্যাড, আমার কাছে এটা দুঃখজনক। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, আমরা এখানে তিনজন আছি, আমার মনে হয় না আমরা তিনজনে কেউই, ফরহাদ হোসেন সাহেব হতে পারে, বাট আমার মনে হয় আমরা কেউই ডাইরেক্টলি আমরা খুব রাজনীতিক ব্যক্তি নই। আমাদের প্রত্যেকের সাথেই রাষ্ট্রের সম্পর্ক আছে, রাষ্ট্রের কিভাবে চলে সেটা সম্পর্ক ছিল, আমাদের অভিজ্ঞতা ছিল বা কাজের সাথে, কিন্তু আমরা রাজনৈতিক ভূমিকাও কিন্তু একটা আছে, আমি সেটা অস্বীকার করছি। এখন ধরেন মেইন ইস্যুটা কিন্তু ধর্ষণ, ধর্ষণ নিয়ে কতগুলো মানুষ ধর্ষিত হচ্ছে, কতগুলো বাচ্চা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কি করছি। কয়েকদিন আগে আমি, গতকাল বোধহয় না গত পরশুদিন, একজন সিনিয়র সাংবাদিক বলছে যে বাংলাদেশে ধর্ষণের কেস প্রমাণ করা খুবই কঠিন, কারণ যে ধর্ষিতা বা যাকে ধর্ষণ করা হচ্ছে তার মুখের কথা, আর যে ধর্ষণ করছে তার মুখের কথা। আমার সাথে সাথে খটকা লাগলো যে তার মানে কি এখানে কোনো রাসায়নিক পরীক্ষা হয় না? রেপ বা ধর্ষণ ধরার মেইন পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি, ফরেনসিক। এবং ফরেনসিকের একটা রেপ কিট থাকে, রেপ কিট, এটা সমস্ত পুলিশকে জানতে হয়। জানার মতো যে হয় বাংলাদেশে হয়। আচ্ছা, আমাকে উনি বলছিলেন যদি রেপ কিট আমার জানার মতে, কারণ আমি তো এইসব অনেক ঘটনা নিয়ে ইয়ে করেছি, তো আমি যতটুকু জানি যে হয়, ফরেনসিক হয় ওখানে। যদি ফরেনসিক হয়, কিন্তু আরেক সমস্যাটা আরেকটা জায়গায়, যে সমঝোতার চেষ্টা করা হয়, ভয় দেখানো হয়। শুনেন, এই জিনিসগুলোকে আমার মনে হয় বেশি। ফরেনসিকে খুব সিম্পল ব্যাপার। ফরেনসিকে হচ্ছে তার ফ্লুইড পাওয়া গেছে কিনা, যে মুহূর্তে তার কোনো রাসায়নিক, তার ফ্লুইড পাওয়া যাবে, তার কোনো তরল বস্তু পাওয়া যাবে, সাথে সাথে সে ধরা পড়বেই। এইটাই প্রমাণ। এখানে ডাক্তার কি বলল, আমার কাছে মনে হয় যে এটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এগুলো কিন্তু এখানে আমার মনে হচ্ছে কিছু ঝামেলা আছে। এই ফরেনসিকটাও কতটুকু ঠিক আছে আমি সেই বিষয়ে আমার সন্দেহ আছে। কারণ যখন আপনি আমেরিকার ক্ষেত্রে যাই, তখন বলা হয় ফরেনসিক থাকলেই এটা একদম ইজি। তাদের এখানে কিন্তু কনভিকশন রেট অনেক বেশি, আমাদের এখানে কনভিকশন রেট কম কেন? আমাদের এখানে ধর্ষণের, দেখেন এদের বাচ্চাদের বা কি হচ্ছে এগুলো না দেখে আমরা কি করলাম, কতগুলো মানে আমরা, যাই হোক আসিয়ার প্রতি আমাদের আল্লাহ ওকে বেহেশত নসিব করুক ইনশাআল্লাহ, কিন্তু আমরা এটাকে নিয়ে রাজনীতি করা শুরু করে দিলাম। লাকি কি করলো, বের হয়ে আসলো, এবং এরা বের হয়ে এসে এটা একটা রাজনীতি। আমি আবার বলছি যে আমি তাকে কিন্তু দোষ দিচ্ছি না, আবার রাজনৈতিক যারা তারা রাজনীতি করবে, কখনো কখনো রাজনীতি লাগেও, কিন্তু অরাজকতা আমরা কেউই পছন্দ করি না, আমাদের এখানে যারা আছেন আমরা করি না। সুতরাং আমরা একটা জিনিস কি, এগুলোর কিন্তু একটা ভারসাম্য মেনটেন করতে হয়। এই ভারসাম্যকে ওনারা মেনটেন করছেন। ওই যেই বামরা যারা গিয়েছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং তারা পুলিশের সাথে যা করেছিল, এটা কি ভারসাম্যপূর্ণ হয়েছে? বলুক, যদি ভারসাম্যপূর্ণ, আমার কাছে মনে হয়নি। এখন আবার যদি পিনাকি বলে থাকে, পিনাকি ভট্টাচার্য যদি বলে থাকে সবাই যে আমরা সিপিবি কে ঘেরাও করব, এটা কি ভারসাম্যপূর্ণ হয়েছে? আমার কাছে মনে হয়েছে এটা হয়নি। এখন আপনি বলতে পারেন সিপিবি, আচ্ছা সিপিবি কে অনেকেই বলা হচ্ছে হাসিনার দোসর, এবং হাসিনার সময় তাদের কোনো অসুবিধা হয় নাই, ওদের কোনো অসুবিধা হয় না, এবং ওরা
না, ওদের আমার কর্মসূচির উন্নয়নের মধ্যে ছাত্রলীগ তো নিষিদ্ধ। যদি ডক্টর মঞ্জুর চৌধুরীর কথা আমরা ধরি যে লাকি নিষিদ্ধ না, কিন্তু ছাত্রলীগ তো নিষিদ্ধ। ওদের বাংলাদেশ ব্যানারে কেন তারা? ছাত্রলীগ কোন ছাত্রলীগ এটা নির্ভর করবে। এটা যদি জাসদ ছাত্রলীগ হয় তাহলে এক কথা, আমি জানি না জাসদ আচ্ছা, ছাত্রলীগ কিনা। এটা যদি আওয়ামী লীগের ছাত্রলীগ হয় তাহলে সে নিষিদ্ধ, কিন্তু জাসদ ছাত্রলীগ তো নিষিদ্ধ না। জাস্ট কথার কথা বলছি। তো সিপিবি কে কেন বলা হয় যে আওয়ামী লীগের পুনর্বাসন? আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর বলা হয় কারণ ওনাদের অনেক সভাপতি, যেমন ধরেন একজনের নাম আমার মনে আছে, মঞ্জুরুল আহসান খান, ইফ আই এম নট মিস্টেকেন, উনি বলছেন যে আমরা চাই আওয়ামী লীগ পাওয়ারে থাকুক। এটা আমাদের আমাদের মানে আমাদের রাজনৈতিক কৌশলের অংশ। ওনারা চেয়েছেন, ওনারা এর পক্ষে ওনারা কাজ করেছেন। এখন এটা ঠিক জুলাই অথবা আগস্টে ওনারা হয়তো ওনাদেরও ছাত্র ইউনিয়ন নেমেছিল, কিন্তু এতদিন কিন্তু ওনারা করেছেন। সুতরাং এখন ব্যাপারটা হচ্ছে যে ওনারা কতটুকু করেছেন। আমি মনে করি না যে সিপিপি কতটুকু করেছে সেটাকে আপনার হিসাব করেন, সেটার একটা অবজেক্টিভ স্ট্যান্ডার্ড বানান। আপনার জাতীয় পার্টি যেটা করেছে সিপিপি তো আর সেটা করেনি। আর সো আপনি কাকে কিভাবে এক একজনকে আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি হাসিনার দোষর বলে সবার উপরে ঢালাও ভাবে কিছু করতে পারেন না। এটা আপনি পারেন, এটা হলে অরাজকতা হয়ে যাবে। আর যেটা বলছেন মঞ্জুর ভাই, যেটা বলছেন যে এক টার্মের জন্য এদেরকে রাখা বা এদেরকে না করা, আমি একটু অন্যভাবে দেখি। আমি দেখি যে আমি এটা প্রশ্ন করব, কারণ আমি এখানে দুইজনকে প্রশ্ন করবো এবং আমি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের যত মানে সমর্থক আছে আমি তাদেরকেও এটা প্রশ্ন করবো এই ইয়ের মাধ্যমে, যে আপনারা যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনারা যদি মানে যুক্তিবাদী মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ কি আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সবচেয়ে বড় হুমকি কিনা? অর্থাৎ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে আমরা সার্বভৌমত্ব হারাবো ভারতের কাছে, এই সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বেশি কিনা? যদি বলেন যে এটা বেশি, সার্বভৌমত্বের প্রতি যদি আসলে এটাকে আমি যদি জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখি, এবং আপনি বিডিআর হত্যা, আপনি নানান ধরনের এগুলো আমরা যদি বলি, তাহলে সেই অবস্থায় আসলে কি আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে সাংবিধানিক রাজনীতি করতে দিতে পারি? আমার এটা কিন্তু আমি কিন্তু এই প্রশ্নটা করতেছি কিন্তু কোনো থেকে না, আমি এটা জানতে চাই, এটা সত্য হিসাবে। হ্যাঁ, এখন যদি বলেন যে না এটা ভুল, ওইটা ভুল, বিডিআরে ওনারা করে নাই, এগুলো বললে কিন্তু হবে না। কারণ এগুলো কতগুলো জিনিস এখন কিন্তু স্ট্যাবলিশড হয়ে গেছে, এটার জন্য আমার আদালতে যাইতে হবে না। এগুলো কতগুলো জিনিস স্ট্যাবলিশড হয়ে গেছে। এখন আমরা তো এখন এখানে আলাপ করছি, আমরা একটা ঐক্যমত্য বাইর করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে এইভাবে এটা দেখা দরকার। এটুকু বলে আজকে শেষ করি নাকি?